নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু সিএফএল নিয়ে। তোমাদের কালকেই জানিয়ে দিয়েছিলাম যে সিএফএল এর ফিক্সচার মোটামুটি এসে যাওয়ার কথা রয়েছে। সেইভাবেই কিন্তু প্রথম দিকের একটা ফিক্সচার ঘোষণা হয়েছে, যেখানে এক মাসে কী কী টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টের কিন্তু শিডিউল নিয়ে আলোচনা অবশ্যই করার রয়েছে। কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করার রয়েছে। ইস্টবেঙ্গলের নজরে কিন্তু এবার চ্যাম্পিয়ন প্লেয়ার কে, সেই প্লেয়ার, তার আসার সম্ভাবনা কতটা রয়েছে, কোন পজিশনের প্লেয়ার, সমস্ত নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। এবার কিন্তু সিএফএল বা বাদবাকি সমস্ত টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সিএফএল নিয়ে, তো যেরকমটা বলেছিলাম যে 25 তারিখ থেকেই সিএফএল শুরু হচ্ছে। প্রথম ম্যাচ কিন্তু মোহামেডান খেলবে, কারণ গত বছরে তারা চ্যাম্পিয়ন দল, তারা কিন্তু প্রথম ম্যাচ খেলতে চলেছে। ম্যাচটা কিশোর ভারতীতে হবে এবং সন্ধ্যার দিকে ম্যাচ। তারপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ম্যাচ 30 তারিখে খেলবে টালিগঞ্জ অগ্রগামীর সঙ্গে। ম্যাচের সময় মোটামুটি প্রত্যেকটাই দুপুর 3টে থেকে রয়েছে। তো টালিগঞ্জের সঙ্গে ম্যাচ রয়েছে, সেটা কিন্তু ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে ম্যাচটা হবে। তারপরে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ রয়েছে জর্জ টেলিগ্রাফের সঙ্গে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল মাঠেই হবে। 13 তারিখে কলকাতা ডার্বির কিন্তু কোনো মাঠ এখনও ঘোষণা হয়নি, সম্ভাবনা অনেকটাই রয়েছে ওয়াইবিকে স্টেডিয়ামেতে হওয়ার। তো দেখা যাক, পরবর্তী সময় সেই আপডেট এলে তোমাদের জানিয়ে দেব। এছাড়া 16ই জুলাই কিন্তু ম্যাচ রয়েছে কলকাতা কাস্টমসের সঙ্গে, সেটাও ইস্টবেঙ্গল মাঠে। রেলওয়ের সঙ্গে ম্যাচ রয়েছে 22শে জুলাই ইস্টবেঙ্গল মাঠে, এবং 26শে জুলাই পুলিশ এসসির সঙ্গে ম্যাচ রয়েছে, সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের ঘরের মাঠেই তারা খেলবে। মোহনবাগানের যদি ম্যাচ নিয়ে কথা বলি, 2 তারিখে কিন্তু তারা ভবানীপুরের সঙ্গে খেলবে ব্যারাকপুর স্টেডিয়ামে। 6 তারিখে কিন্তু তারা রেনবোর সঙ্গে খেলবে ব্যারাকপুর স্টেডিয়ামে। 13 তারিখে তো কলকাতা ডার্বি রয়েইছে। 18 তারিখে পিয়ারলেসের সঙ্গে নৈহাটি স্টেডিয়ামে, এবং 23 তারিখে তারা খেলবে কলকাতা পুলিশের সঙ্গে কল্যাণী স্টেডিয়ামে। এবার মোহনবাগানে যেটা একটু সমস্যা হয়ে গেছে, তাদের মাঠ এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি, তাই প্রথম দিকের এই 5টা ম্যাচ মোহনবাগানকে খেলতে হবে অন্যান্য স্টেডিয়ামে। আশা করা যায় তার পরবর্তী সময় কিন্তু তারা ঘরের মাঠে খেলবে। এবং অপর যেটা গ্রুপ এতে যারা রয়েছে, তো তার মধ্যে রয়েছে মোহামেডান, তাদের তো 25 তারিখে ম্যাচ বলেই দিলাম। তারপর 1 তারিখে খিদিরপুরের সঙ্গে ম্যাচ রয়েছে, সবই ঘরের মাঠে তারা খেলবে। 5 তারিখে কালীঘাটের সঙ্গে, তারপরে 9 তারিখে আর্মির সঙ্গে রয়েছে, 14 তারিখে সারদান সমিতি, 20 তারিখে তারা ইউনাইটেডের সঙ্গে খেলবে। তো এরকমই কিন্তু মোটামুটি শিডিউল বেরিয়ে এসেছে। তবুও কিন্তু আমি একদম অফিসিয়াল শিডিউল ফেসবুক পেজে দিয়ে দেবো। যারা ফেসবুক পেজে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু সমস্ত আপডেটই পেয়ে যাবে। এরপরে যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, প্রথমেই কিন্তু একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয়, তার কিন্তু অফিসিয়াল আপডেট এসে গেছে। তোমাদের দীর্ঘদিন ধরেই জানিয়ে এসেছি আগে যে 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার মোহাম্মদ হামেদ, যাকে কিন্তু আমরা রিয়েল কাশ্মীরের হয়ে আই লিগে দারুণ ফুটবল খেলতে দেখেছিলাম, সেই প্লেয়ারকেই কিন্তু এবার এফসি গোয়া সই করাতে চলেছে। ডিফেন্ডার হিসাবে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, ন্যাশনাল টিমেও কিন্তু ডাক পেয়ে গিয়েছে মোহাম্মদ হামেদ। তো এই প্লেয়ারকে কিন্তু এফসি গোয়া মাল্টি ইয়ার ডিলে সাইন করিয়েছে। আর এফসি গোয়ার যদি আমরা দলের দিকে তাকাই, তো ডিফেন্স পজিশনে তাদের ওডেওনা ইন্ডিয়ার সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন হয়ে গেছে। এছাড়া কিন্তু সন্দেশ জিঙ্গান, সেও কিন্তু ইনজুরি ব্যাক করে মোটামুটি আইএসএল শুরু হওয়ার আগেই ফিরে আসার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। তো তারা কিন্তু ডিফেন্স পজিশনে খেলবে। তার সাথে সাথে মোহাম্মদ হামেদ কিন্তু ব্যাকআপ সেন্টার ব্যাক হিসাবে রয়েছে। তো মোটামুটি তাদের ডিফেন্স শক্তিশালী হয়ে গেছে। তো সেই জায়গাতেই তোমাদের বেশ কিছু মাস আগে জানিয়েছিলাম যে একজন প্লেয়ার কিন্তু এফসি গোয়া ছাড়তে পারে। তো সেই প্লেয়ারকে নিয়ে একটুখানি আপডেট শেয়ার করে নিই। তো প্লেয়ারটা হচ্ছে 28 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার নিমদর্জি তামাং, যাকে কিন্তু আমরা আইএসএলে দীর্ঘদিন ফুটবল খেলতে দেখেছি। প্রথমে এফসি পুনে সিটি, এছাড়া কিন্তু হায়দ্রাবাদ এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং লাস্ট সিজনে কিন্তু সে আবারও এফসি গোয়াতে এসেছিল। এবার দীর্ঘদিনই কিন্তু সে হায়দ্রাবাদে ভালোই ফুটবল খেলেছে, যখনই সুযোগ পেয়েছে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। আইএসএলে কিন্তু 51টা ম্যাচ
ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই নিম দর্জির। এবার নিম দর্জির তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, একদম ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। গোয়া কিন্তু তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথাবার্তা এখনও পর্যন্ত এগোয়নি। সে কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল প্লেয়ার হিসাবে রয়েছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে এই নিম দর্জির পিছনে অবশ্যই ইস্টবেঙ্গলের যাওয়া উচিত, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্সের অবস্থা একদম খারাপ। যে যাই বলো না কেন, ডিফেন্স নিয়ে যদি একটুখানি তোমরা পরিকল্পনা মতন ভাবো, তো ডিফেন্স কিন্তু ইস্টবেঙ্গলের যথেষ্ট নড়বড়ে। আক্রমণ ভাগ যতটাই ভালো হয়েছে, ডিফেন্স এবং মাঝমাঠে কিন্তু এখনও কিছু জায়গায় কাজ করতে হবে। সেই জায়গায় সেন্টার ব্যাকে তো প্লেয়ার লাগবেই, কারণ লালকে নিয়ে যদি পুরো সিজন ভাবা হয় তাহলে চরম বোকামো হবে। আর গুরসিমরাতকে সেইভাবে তো কোচ ভরসাই করতে পারে না। আমরা দেখেছি গত সিজনে নেমেও কিন্তু আহামরি কিন্তু গুরসিমরাত কিছু ভালো পারফরমেন্স দিতে পারেনি। সেই জায়গায় সেন্টার ব্যাক প্লেয়ার লাগবে। এবার যেটা শোনা যাচ্ছে যে অবশ্যই তার কাছে 3টে ক্লাবের অফার রয়েছে। একটা ওড়িশা এফসি, তারা কিন্তু একজন ব্যাকআপ সেন্টার ব্যাক হিসাবে প্লেয়ার খুঁজছে। আর এই জায়গাতে ইস্টবেঙ্গলেরও অবশ্যই নজর রয়েছে। এই হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন প্লেয়ার, হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল নিম দর্জি। আরও একটা ক্লাব তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছে, সেই ক্লাবের নাম কিন্তু এখনও সামনে বেরিয়ে আসেনি। তো এরকমটাই মোটামুটি আপডেট বেরিয়ে আসছে। তো আমি অবশ্যই বলবো, যদি ফ্রি প্লেয়ার হিসাবে নিম দর্জিকে পাওয়া যায়, তার মার্কেট ভ্যালুও 1 কোটি টাকা রয়েছে, তাকে কিন্তু এক্ষুনি কোনো কথা না বলে তাকে চুপচাপ সাইন করিয়ে নেওয়া ভালো। তাহলে কিন্তু অনেকটা সমস্যা মিটে যাবে। এবং এর আগে কিন্তু যেহেতু হায়দ্রাবাদে সে ছিল, হায়দ্রাবাদের অনেক প্লেয়ারই কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গলে খেলছে। সৌভিক চক্রবর্তীর যদি কথা বলি, সেও কিন্তু হায়দ্রাবাদের থেকে পরবর্তী সময় ইস্টবেঙ্গলে এসেছে। এছাড়া মার্ক জোথানপুইয়া, সেও কিন্তু হায়দ্রাবাদ থেকে ইস্টবেঙ্গলে এসেছে। তো একটা সেট আপ দল, মোটামুটি প্লেয়ারদের সঙ্গে কম্বিনেশন খুব ভালো গড়ে উঠবে। এবং ডিফেন্স কিন্তু নিমদর্জির যথেষ্ট ভালো। আমি তো বলবো লালের থেকে ডিফেন্স কোয়ালিটি নিমদর্জির অনেক ভালো। এবার তাকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু অনেকটা সমস্যা মিটিয়ে দিতে পারবে নিমদর্জি। তো দেখা যাক। এই মুহূর্তে তো 3টে ক্লাবের অফার গেছে নিমদর্জির কাছে। আর ইস্টবেঙ্গল যদি ডিলটাকে একদম ক্র্যাক করে নিতে পারে, তো খুব ভালো একটা সাইনিং হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য। তো তোমরা কারা কারা নিম দর্জিকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই ছোট্ট আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।